কৃষাণ ভাইয়া, তুমি প্লিজ নেহা আপুকে বিয়ে করো না। বাইরে তখন নিঝুম রাত। ঢাকার ব্যস্ত শহরটাও যেন ক্লান্তিতে ঝিমিয়ে পড়েছে। জাওয়াত তার বেলকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাবে ভাবছিল, ঠিক তখনই পিছনে কারো পায়ের শব্দ পেল। ফিরে তাকাতেই দেখলো হৃদিতা দাঁড়িয়ে আছে, এলোমেলো চুল, পরনের কামিজটা কুঁচকানো, আর চোখের নিচে লালচে আভা। বোঝাই যাচ্ছে মেয়েটা দীর্ঘক্ষণ কেঁদেছে। জাওয়াত বুড়ো কুচকে কিছুক্ষণ বলতে যাবে, তার আগেই হৃদিতা টলমলে পায়ে এগিয়ে এসে জাওয়াদের শার্টের হাতাটা খামচে ধরল। হৃদিতার ভেতরের বাঁধ ভেঙে গেল। সে পা বাড়িয়ে জাওয়াদের খুব কাছে গিয়ে দাঁড়ালো। জাওয়াদের গায়ের সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ তার মাথা ঝিমঝিম করে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। তার কণ্ঠে এক অদ্ভুত আকুতি। কৃষাণ ভাইয়া, তুমি প্লিজ নেহা আপুকে বিয়ে করো না, তাহলে আমি মরে যাব। গভীর রাতে ঘুমে টলতে থাকা ছোট বোন হৃদিতার মুখে দ্বিতীয়বারের মতো এমন কথা শুনে একদম আকাশ থেকে পড়ল জাওয়াত। কৃষাণ, তার চোখের চাউনি মুহূর্তেই কঠোর হলো। সে হৃদিতার হাতটা ছাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, হৃদি, এসব কি বলছিস তুই? রাত অনেক হয়েছে, নিজের ঘরে গিয়ে ঘুমা। হৃদিতা সরল না, বরং আরও এক ধাপ এগিয়ে এসে জাওয়াদের বুকের ওপর হাত রাখল। জাওয়াদের হৃদস্পন্দন তখন দ্রুত হচ্ছে, রাগে নাকি অন্য কোনো অজানা আশঙ্কায় সে বুঝতে পারছে না। হৃদিতা অস্ফুট স্বরে আবার বলল, আমি ঘুমাতে পারছি না ভাইয়া। তোমাকে অন্য কারোর সাথে দেখার কথা ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বলেই হৃদিতা অজরে কেঁদে ফেলল। জাওয়াদের চোখের মনি স্থির হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। 28 বছর বয়সী এই ও শক্তপোক্ত মানুষটা যেন 17 বছরের এই মেয়েটার সামনে থমকে গেল। সে হৃদিতার বাহু জোড়া শক্ত করে চেপে ধরে সে গর্জে উঠল, তোর কি মাথা ঠিক আছে হৃদি? তুই জানিস তুই কি বলছিস? আমি তোর বড় ভাই, ছোটবেলা থেকে তোকে নিজের বোনের মতো আগলে রেখেছি। তোর মাথায় এসব নোংরা চিন্তা ঢোকালো কে? তুমি আমার নিজের ভাই নও ভাইয়া। হৃদিতার আর্তনাদ যেন নিস্তব্ধ রাতটাকে ছিঁড়ে ফেলল। জাওয়াদের ভেতরের পুরুষালী অহং আর দীর্ঘদিনের লালিত সামাজিক মূল্যবোধে প্রচণ্ড আঘাত লাগলো। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। হৃদিতার এই অবাধ্য আসক্তি তাকে ভেতর থেকে বিচলিত করে তুলছে। প্রচণ্ড রাগে সে হৃদিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বের হ আমার ঘর থেকে এখনই। ধাক্কা সামলাতে না পেরে হৃদিতা সিটকে গিয়ে পড়ার সময় খাটের কোনায় তার মাথার প্রচণ্ড আঘাত লাগলো। আর্তনাদ করার সময়টুকুও পেল না সে। নিমিষেই নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। জাওয়াদের রাগ মুহূর্তে আতঙ্কে রূপ নিল। সে চিৎকার করে উঠল, হৃদি। অন্ধকার নেমে আসার আগে হৃদিতা শুধু দেখল জাওয়াদের আতঙ্কিত মুখটা, যে তাকে ধরার জন্য ছুটে আসছে। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা হৃদিতার মাথার নিচ দিয়ে শুরু এক ফালি রক্তের ধারা বয়ে যাচ্ছে। জাওয়াদের সারা শরীর হিম হয়ে এলো। এক মুহূর্ত আগেও যে রাগে সে অন্ধ ছিল, এখন সেই জায়গা দখল করেছে তীব্র এক হাহাকার। হৃদি, এই হৃদি, চোখ খুল। জাওয়াত পাগলের মতো হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। কাঁপা কাঁপা হাতে হৃদিতার মাথাটা নিজের কোলে তুলে নিল সে। ওর ফ্যাকাশে কপালে লেগে থাকা রক্ত দেখে জাওয়াদের মনে হলো এই আঘাতটা হৃদিতার মাথায় নয়, বরং তার নিজের কলিজায় লেগেছে। জাওয়াত হৃদিতাকে কোলে তুলে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিল। তারপর দ্রুত হাতের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো জাওয়াত। পরম মমতায় হৃদিতার রক্ত মুছে দিয়ে সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। হৃদিতার জ্ঞান ফিরেনি, তবে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে দেখে জাওয়াত একটু স্বস্তি পেল। সে হৃদিতাকে পাজাকোলা করে তুলে নিয়ে হৃদিতার ঘরে তার বিছানায় শুইয়ে দিল। সারা রাত জাওয়াত হৃদির পাশে বসে রইল, এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারল না। হৃদিতার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বারবার তার কানে বাজতে লাগলো, তুমি আমার নিজের ভাই নও। জাওয়াদের বুকের ভেতরটা এক অজানা দহনে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সে কি হৃদিতাকে শুধু বোন হিসেবেই ভালোবেসে এসেছে, নাকি বড় হওয়ার সাথে সাথে অবচেতনে
কোথাও কোনো অধিকার বোধ জন্মেছিল। হৃদিতার এই সরল স্বীকারোক্তি যেন জাওয়াদের সাজানো পৃথিবীবিদ নড়িয়ে দিয়েছে। সে ভাবছিল, এই মেয়েটা কবে এত বড় হয়ে গেল, কবে তার ওই ছোট ছোট হাতগুলো আমার পাঞ্জাবির হাতা নয়, বরং আমার হৃদয়তে খামচে ধরার সাহস পেল। সমাজ যেটাকে পাপ বলছে, হৃদিতার চোখ কেন সেটাকেই চরম সত্য বলে মানছে। জাওয়াদের পুরুষ দীপ্তি গম্ভীর্য আজ এক 17 বছরের কিশোরীর ভালোবাসার সামনে বড় অসহায় ঠেকছে। ভোর হওয়ায় ঠিক আগে জাওয়াদ হৃদিতার ঘর ছেড়ে নিজের ঘরে চলে গেল। সে আর হৃদিতার সামনে থাকতে চায় না। যে বোনকে সে সারা জীবন আগলে রেখেছে, তার চোখের ওই বিষাদ ভরা চাউনি সহ্য করার ক্ষমতা আজ জাওয়াদের নেই। ভালোবাসার এই নতুন রূপ তাকে অপরাধী করে দিচ্ছে। ঢাকার অভিজাত এলাকার এক বিশাল অট্টালিকা, বাইরে বৃষ্টির ঝুমঝুম শব্দ আর ভেতরে পিনপিতন নীরবতা। সকালে যখন হৃদিতার জ্ঞান ফিরল, জাওয়াদ তখন তার সামনে নেই। হৃদিতা নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো, মাথায় ব্যান্ডেজ আর শরীরে তীব্র ব্যথা নিয়ে। সে যখন ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো, চোখে জল নেই, কিন্তু বুকের ভেতরটা এক অজানা ঝড়ে তছনছ হয়ে যাচ্ছে। কাল জাওয়াদ কৃষাণের বিয়ে, যে মানুষটাকে সে ছোটবেলা থেকে ভাই বলে জেনে এসেছে, যাকে কেন্দ্র করেই তার সমস্ত পৃথিবী আবির্তিত, সেই মানুষটা আজ অন্য কারো হয়ে যাবে। হৃদিতা জানে তাদের রক্ত এক নয়। তার মা আর জাওয়াদের মা বান্ধবী ছিল। মা মারা যাওয়ার পর জাওয়াদের মাই তাকে বুকে আগলে রেখেছে। পরবর্তীতে বাবা আর জাওয়াদের মায়ের বিয়ে তাদের একসাথে নিচে নিয়ে আসে। কিন্তু জাওয়াদ কি তাকে শুধুই বোন ভেবেছে? হৃদিতা জানে না। সে শুধু জানে জাওয়াদের গাম্ভীর্য, তার ব্যস্ততার মাঝে শাসনের স্বরে বলা, হৃদি পড়তে বস। এই সব কিছুর মধ্যেই সে তার জীবনের পরম আশ্রয় খুঁজে পেয়েছে। কিন্তু এই আশ্রয় যে কখন অবাধ্য আসক্তিতে পরিণত হয়েছে, তা সে নিজেও টের পায়নি। ক্লান্ত শরীরে হৃদিতার ড্রয়িং রুমে এলো, দেখলো বাড়িতে বিয়ের ধুম লেগেছে। জাওয়াদের মা জাইমা খান তাকে দেখে আঁতকে উঠলেন। এ কি, তোর মাথায় কি হয়েছে হৃদি? হৃদিতা আমতা করে কিছু বলার আগেই জাওয়াদ পাশ দিয়ে যেতে যেতে লিলিপ্ত গলায় বলল, কাল রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছি, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। জাইমা খান অবাক হয়ে বললেন, সে কি, আমাকে ডাকিসনি কেন? জাওয়াদ হৃদিতার দিকে একবারও না তাকিয়েই উত্তর দিল, তোমরা ঘুমাচ্ছিলে তাই আর ডিস্টার্ব করিনি। কথা শেষ করে সে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। জাইমা খান হৃদিতার চিবুক ধরে আদর করে বললেন, এখন ঠিক আছিস তো মা? সাবধানে চলবি তো, যা এখন কিছু খেয়ে নে। তিনি আবার কাজের ব্যস্ততায় ডুবে গেলেন। হৃদিতা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। জাওয়াদ তাকে এড়িয়ে চলছে, তার চোখে চোখ রাখছে না। হৃদিতার মনে হলো জাওয়াদের এই অপেক্ষা তার মাথার আঘাতের চেয়েও 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক। অবহেলা বোধ হয় রক্তপাতের চেয়েও বেশি রক্তক্ষরণ ঘটায়। সেদিন বিকেলে বাড়ির সবাই যখন ব্যস্ত, হৃদিতা চুপি চুপি তার মায়ের ঘর থেকে ঘুমের ওষুধের পাতাগুলো নিজের ঘরে নিয়ে এলো। তার মনে এক জেদ চেপেছে, যে জাওয়াদ তাকে অস্বীকার করেছে, সেই জাওয়াদকেই সে সারা জীবনের জন্য অপরাধী করে দিয়ে যাবে। জাওয়াদের বিয়ের বাজনার শব্দকে ছাপিয়ে সে আজ নিজের শেষ বিদায়ের আয়োজন করছে। একসাথে অনেকগুলো বড়ি গিলে ফেলে সে বিছানায় গা এলিয়ে দিল। অস্ফুট সুরে বলল, আমাকে ছাড়া যদি তুমি ভালো থাকতে পারো তবে থাকো কৃষাণ ভাইয়া, আমি না হয় তোমার স্মৃতির পাতায় এক অভিশপ্ত কাটা হয়ে রইলাম। ধীরে ধীরে হৃদিতার চোখের পাতা ভারী হয়ে এলো। বাইরের শব্দ যেন এক সুদূর অতীতে মিলিয়ে যেতে লাগলো। বিকেলের ম্লান আলো তখন জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়ছে। বাড়ির নিচে উৎসবের কোলাহল আর মেহমানদের আনাগোনা, কিন্তু হৃদিতার ঘরটা এক অপার্থিব নীরবতায় ডুবে আছে। জাইমা
চৌধুরী কাজ শেষ করে রিদিতার ঘরের দিকে এগোলেন, হাতে এক গ্লাস দুধ। মেয়েটা সেই সকালে থেকে ঠিকমতো কিছু খায়নি, তার উপর মাথায় চোট। ঘরের দরজায় টোকা দিয়েই তিনি ডাকলেন, রিদি, মা রিদি, ওঠ, কতক্ষণ ঘুমাবি? শরীরটা কি বেশি খারাপ লাগছে? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জাইমা চৌধুরী ভেতরে ঢুকলেন, দেখলেন রিদিতা অগরে ঘুমাচ্ছে। তিনি বিছানার পাশে বসে রিদিতার কপালে হাত রাখলেন। রিদি, এই রিদি। তিনি কয়েকবার ডাকলেন। রিদিতার শরীরটা জোরে জাকালেন, কিন্তু রিদিতা স্থির। তার শরীরটা যেন অস্বাভাবিক রকমের শিথিল হয়ে আছে। হঠাৎ জাইমা চৌধুরীর নজর গেল বিছানার পাশে পড়ে থাকা খালি ওষুধের পাতার দিকে। মুহূর্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি, কৃষাণ, আরিয়ান, তোরা কোথায় আসিস? তাড়াতাড়ি আয়। মায়ের গলার এই আর্তনাদ শুনে জাওয়াদ আর তার ছোট্ট ভাই আরিয়ান ছুটে এলো। পেছন পেছন বিজলিত পায়ে এলেন রিদিতার বাবা আহসান চৌধুরী। সবার চোখে মুখে একরাশ দুশ্চিন্তা। আহসান চৌধুরী মেয়ের কাছে গিয়ে পাগলের মতো ডাকতে লাগলেন, জিনাত, মামনি, কথা বলো, কি হয়েছে আমার মেয়ের? জাওয়াত পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল দৃশ্যটা। তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে রিদিতার হাতটা ধরল, বরফের মতো ঠান্ডা। পাশে পড়ে থাকা ওষুধের পাতাটা দেখেই তার বুঝতে বাকি রইল না কি ঘটেছে। এক তীব্র অপরাধবোধ জাওয়াদের কণ্ঠ রোধ করে দিল। তার মনে হলো কাল রাতের সেই ধাক্কাটা শুধু রিদিতার মাথায় লাগেনি, তার জীবনটাকেও বিষিয়ে দিয়েছে। আরিয়ান আতঙ্কিত গলায় বলল, ভাইয়া, রিদি কি? জাওয়াদের চিৎকার করে উঠল, আরিয়ান, গাড়ি বের করো, এখনই হাসপাতালে নিতে হবে। আহসান চৌধুরী নিজের মেয়েকে পাজা কোলে করে তুলে নিতে চাইলেন, কিন্তু তার হাত কাঁপছে। জাওয়াদ দ্রুত এগিয়ে গিয়ে রিদিতাকে নিজের কোলে তুলে নিল। ঠিক কাল রাতের মতো করেই সে ওকে আগলে ধরল। জাওয়াদ মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিল, রিদি, দোহাই লাগে চোখ খোল, তুই আমাকে যা শাস্তি দিবি দে, কিন্তু এভাবে ছেড়ে যাস না। সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় জাওয়াদের পরনের শার্টটা রিদিতার নিস্তেজ হাতের ছোঁয়ায় কুঁচকে যাচ্ছিল। বাড়ির বাইরে উৎসবের আলো ঝলমল করছে, কিন্তু জাওয়াদের কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীটা আজ এক গভীর অন্ধকার ডুবে গেছে। আহসান চৌধুরী আর জাইমা চৌধুরী কান্না করতে করতে গাড়িতে উঠলেন। আরিয়ান পাগলের মতো গাড়ি ছোটালো হাসপাতালের দিকে। পুরো রাস্তা জাওয়াদ রিদিতার মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল। তার মনে হতে লাগলো রিদিতার এই অবস্থার জন্য আর কেউ নয়, একমাত্র সেই দায়ী। তার অপেক্ষা আর কঠোরতায় এই মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হাসপাতালের আইসিইউ এর সামনে করিডোরটা যেন এক দীর্ঘ শোকের মিছিল। চারদিকের সাদা দেওয়ালগুলো জাওয়াদের কাছে আজ ভীষণ বিদ্রূপান্তক মনে হচ্ছে। আহসান চৌধুরী করিডোরের বেঞ্চে মাথায় হাত দিয়ে বসে আছেন। তার স্থবির চোখে চাউনি বলে দিচ্ছে কন্যার এই অবস্থা এক নিমেষেই তাকে বিদ্ধ করে দিয়েছে। জাইমা চৌধুরীকে সামলাতেন আরিয়ান হিমশিম খাচ্ছে, কিন্তু তার নিজের চোখে জলও আজ বাধা মানছে না। করিডোরের একদম শেষ মাথায়, যেখানে অন্ধকারের ঘন ঘটা বেশি, সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে জাওয়াদ কৃষাণ। তার দবদবে সাদা শার্ট তখনও রিদিতার চুলের গ্রান মিশে আছে। সে গ্রান তাকে প্রতি মুহূর্ত দগ্ধ করছে, মনে করিয়ে দিচ্ছে সে অপরাধী। হঠাৎ আইসিইউ এর ভারী দরজাটা খুলে গেল। ক্লান্ত মুখে বেরিয়ে এলেন ডাক্তার। সবাই পঙ্গপালের মতো তাকে ঘিরে ধরল। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাকস্থলী পরিষ্কার করা হয়েছে ঠিকই, কিন্তু অতিরিক্ত ওষুধের প্রভাবে ওর স্নায়ু অনেক দুর্বল হয়ে পড়েছে। আগামী 24 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। তবে ডাক্তার একটু থেমে জাওয়াদের দিকে তাকিয়ে বললেন, মেয়েটার কপালে একটা পুরনো চোট ছিল। এই শারীরিক দুর্বলতার মাঝে সে অভ্যন্তরীণ আঘাতটা বেশ ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। মাথায় পুনরায় রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পুরনো চট শব্দটা জাওয়াদের কানে তপ্ত সীসার মতো লাগলো। হৃৎপিণ্ডের ভেতরটা যেন কেউ দাদালো নখ দিয়ে খামচে ধরল তার। ওই চোটটা তো
তো সেই দিয়েছিল, যে বোনকে সে সারা জীবন ছায়ার মতো আগলে রেখেছিল, সেই বোনকেই সে নিজ হাতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হৃদিতা তাকে ভালোবাসার অপরাধে নয়, বরং জাওয়াদের এই বিষাক্ত ঘৃণার প্রত্যাখ্যানের অভিমানে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। জাত অনুধাবন করলো, এই বাড়িতে থাকলে হৃদিতা কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না। তার উপস্থিতিও এখন হৃদিতার জন্য বিষাক্ত। সে থাকলে হৃদিতা আবারও পাগলামি করবে, আবারও তার নিষিদ্ধ ভালোবাসার টানে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। জাওয়াদের এই পুরুষদীপ্ত অহংকার আজ ধুলে মিশে গেছে। সে বুঝতে পেরেছে হৃদিতার ওপর সে হয়তো বোনের চেয়েও বেশি অধিকার খাটিয়েছিল, যার করুণ পরিণতি হৃদিতার এই বিপর্যস্ত অবস্থা। আর এই অপ্রাপ্তি আর নিষিদ্ধ অনুভূতির সংঘাত থেকে হৃদিতাকে মুক্তি দিতেই এখন তার প্রস্থান প্রয়োজন। ধীর পায়ে জাওয়াত তার মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠস্বর অস্বাভাবিক রকমের নিস্পৃহ, যেন ভেতরের সব আবেগ মরে ছাই হয়ে গেছে। মা, আমি লন্ডন চলে যাব, আর আজই যাই। মা চৌধুরী চোখে জল মুছতে মুছতে বললেন, হঠাৎ করে কেন যাবি বাবা? তোর তো বিয়ে। আমি কি জবাব দেব তাদের? জাওয়াত একটা ম্লান হাসি হাসলো। সে হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল এক রাস হাহাকার। সে ধরা গলায় বলল, এই বিয়ে আর হবে না মা। আর হৃদির সামনে আমি থাকলেও কোনোদিন সুস্থ হবে না। আমি ওর জীবন থেকে মুছে যেতে চাই। কেউ কিছু বুঝে ওঠার আগেই জাওয়াত হনহন করে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সবাই জাওয়াদের যাওয়ার পানে অবাক চোখে তাকিয়ে রইল। জাওয়াদের কথার মানে কেউ বুঝল না। জাওয়াত বাসে ফিরে সোজা নিজের রুমে গিয়ে পাসপোর্ট আর ব্যাগ গুছিয়ে নিল। তার কেবলই মনে হচ্ছিল সে যত দ্রুত যাবে হৃদিতা তত দ্রুত সুস্থ হবে, তত শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। মাঝরাতের ফ্লাইটে জাওয়াত প্লেনে গিয়ে বসল। অন্ধকার ছিঁড়ে যখন বিশাল বিমানটি রানওয়ে ছাড়ল, জাওয়াত তখনও জানালার বাইরে তাকিয়েছিল। তার ফোনটা তখনও পকেটে ভাইব্রেট করছে। আরিয়ানের অসংখ্য কল আর মেসেজ। জাওয়াত একবার ফোনটা হাতে নিল। হৃদিতার দীপিতার দিকে তাকালো, সেই মায়াবী চোখ, যাতে মিশেছিল এক আকাশ সমান অবাধ্য আসক্তি। জাওয়াত পরম আপেক্ষে ফোনটা সুইচ অফ করে দিল। মেঘের আস্তরণ যখন আকাশকে ডেকে দিচ্ছিল, সে মনে মনে অস্ফুট স্বরে বলল, তোর জেদি জিতল হৃদি। আজ আমি তোর থেকে 1000 মাইল দূরে এক নির্বাসনে চলে যাচ্ছি। তুই বেঁচে থাক, তুই হাসিস, আমার এই দহন না হয় আমার একারই থাক। তুই ভালো থাকিস। আমার জীবনের সবচেয়ে সুন্দর অথচ নিষিদ্ধ ভুল তোর অবাধ্য আসক্তি। নীল আকাশের বুকে মিলিয়ে গেল জাওয়াদের বহনকারী বিমানটি, আর পেছনে ফেলে রেখে গেল একটি বিধ্বস্ত পরিবার এবং এক কিশোরী অমীমাংসিত ভালোবাসা। জাওয়াদের দেশ ত্যাগের পর চৌধুরী ভিলা থেকে যেন উৎসবের সব রং এক নিমেষেই ধুয়ে মুছে গেছে। বাড়ির প্রতিটি কোণে এখন কেবল শূন্যতার হাহাকার। যে বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এখন কেবল নিতর স্তব্ধতা আর দেওয়াল ঘড়ির বিরামহীন টিকটিক শব্দ। প্রতিটি কোণে কান পাতলে মনে হয় কোনো এক অপূর্ণ হাহাকার ঘুমড়ে মারছে। উৎসবের আলো নিভে গিয়ে সেখান এখন কেবল বিষণ্ণতার ধূসর ছায়া। হাসপাতাল থেকে হৃদিতা ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে আর আগের সেই চটপটে মেয়েটি নেই। যেন সে চঞ্চল মেয়েটি হাসপাতালের করিডোরে হারিয়ে গেছে। সে এখন এক জীবন্ত শ্বেত পাথরের মূর্তি। সারাদিন জানালার পাশে বসে আকাশের অসীম শূন্যতার দিকে তাকিয়ে থাকাটাই তার একমাত্র কাজ। মাথার ক্ষতটা সময়ের নিয়মে শুকিয়ে গেছে, কিন্তু মনের গহীনে কৃষাণ যায় ক্ষত তৈরি করে দিয়ে গেছে। তা দিন দিন এক নীলবিষের মতো ছড়িয়ে পড়ছে তার রক্তে। তার কৃষাণ ভাইয়া তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ফেলে চলে গেছে। তার বিয়েটা ভেঙে দিয়ে নিরুদ্দেশ হয়েছে। এই সত্যটা হৃদিতাকে বুক করে করে খাচ্ছে। অবাধ্য মন বারবার প্রশ্ন করে, সে কি তবে কৃষাণের ভাইয়ার জীবনে কেবল এক অসহায় বোঝা ছিল?
মেয়ের এই নিথর দেহ আর শূন্য চাহানি দেখে আহসান চৌধুরী গোপনে ডুগলে কাঁদেন। জাইমা চৌধুরী ভেবে পান না সব কিছু কেন এমন এলোমেলো হয়ে গেল, হৃদিতা কেন এমন হয়ে গেল, কেনই বা কৃষাণ এভাবে হুট করে লন্ডন ফিরে গেল। এই দুঃসময়ে বাড়ির ছোট ছেলে আরিয়ান যেন রাতে পরিণত হয়ে উঠেছে। সে এখন হৃদিতার পাশে এক অবিচল ছায়া। আরিয়ান মাঝে মধ্যে জাওয়াদের ফোনে ট্রাই করে, কিন্তু সেই ওপার থেকে কেবল একটাই শব্দ আসে, সুইচ অফ। বড় ভাইয়ের ফোনের ওপাশ থেকে আসা সুইচ অফ বার্তাটি আরিয়ানের কাছে এখন এক ক্লান্তিকর যাত্রিক শব্দ ছাড়া আর কিছুই নয়। ঢাকা থেকে কয়েক হাজার মাইল দূরে লন্ডনের এক ব্যস্ত অফিসের কাজ ঘেরা কেবিনে বসে আছে জাওয়াদ কৃষাণ। চোখে নিচে কালচে কালিমা আর হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া। এই তার বর্তমান জীবন। গত 2 মাসে সে নিজেকে এক যাত্রিক মানবে রূপান্তরিত করেছে। মা কিংবা আরিয়ানের সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, কারণ সে জানে কারোর সাথে কথা বলে হৃদিতার প্রসঙ্গ আসবে, আর হৃদিতার নাম শুনলেই তার বুকের ভেতরে সেই দহন তাকে পাগল করে তুলবে। জাওয়াদ এখন আর সেই হৃদিতার স্নেহপ্রবণ ভাইয়া নেই। সে এখন এক রক্ষ কঠোর এবং জেদি ব্যবসায়ী। লন্ডনের অভিজাত মহলে তার পরিচিত বাড়ছে। সেখানেই তার পরিচয় হয় এলিনা নামের এক তরুণীর সাথে। এলিনা সুন্দরী, বুদ্ধিমতী এবং জাওয়াদের ব্যবসায়িক পার্টনারের মেয়ে। জাওয়াদের এই রহস্যময় নীরবতা এলিনাকে এক দুর্ভেদ্য আকর্ষণে টানে। সে জাওয়াদের খুব কাছে আসার চেষ্টা করে। এক রাতে এক চারিতি বলো এলিনা জাওয়াদের খুব কাছে এসে দাঁড়ালো। এলিনা পারফিউমের করা গ্রান জাওয়াদের নাকতেই তার স্মৃতিতে আশ্রে পড়ল হৃদিতার সেই বন ফুলের মতো স্নিগ্ধ সুবাস। এলিনা যখন জাওয়াদের হাত ধরল, জাওয়াদের মনে হলো এক পশলা আগুনের ছোঁয়া। সে ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। এলিনা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, হোয়াটস রং জাওয়াদ? জাওয়াদ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। দ্রুত পায়ে সে বেরিয়ে এলো কনকনে ঠান্ডায়। লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে সে ভাবল, সে কি সত্যিই পালাতে পেরেছে? 1000 মাইল দূরে এসেও কেন সে সেই 17 বছরের মেয়েটার মায়াবী চোখ জোড়া ভুলতে পারছে না? চৌধুরী ভিলার বিশাল ফটকটা এখন আর আগের মতো সশব্দে খোলে না। যে বাড়িতে একসময় হাসির রোল উঠত, সেখানে এখন কেবল দেওয়াল ঘড়ির কাঁটার শব্দ পাওয়া যায়। জাওয়াদ চলে যাওয়ার পর 2 মাস কেটে গেছে। এই 2 মাস হৃদিতা তার ঘরের চৌকাঠ পার হয়েছে খুব কম। কলেজ যাওয়ার বন্ধ, বইপত্রের সাথে বাহারি, এমনকি ঠিকমতো নাওয়া খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে সে। জাইমা চৌধুরী মেয়ের এই জ্যান্ত লাশ হয়ে থাকা আর সহ্য করতে পারছেন না। একদিন তিনি হৃদিতার বাবা আহসান চৌধুরীর সাথে পরামর্শ করে হৃদিতার প্রিয় বান্ধবী তিথিকে ফোন করলেন। তিথি, মা, হৃদি তো একদম শেষ হয়ে যাচ্ছে। ও কারোর সাথে কথা বলে না, ঘর থেকে বের হয় না। তুই যদি কয়েকটা দিন এসে ওর সাথে থাকতি, হয়তো তোর সাথে ও একটু মন খুলে কথা বলতো। তিথি সব শুনে পরদিনই চলে এলো, হাতে একগুচ্ছ নীল অপরাজিতা আর কিছু গল্পের বই। ড্রয়িং রুমে তাকে স্বাগত জানালো আরিয়ান। বড় ভাইয়ের চলে যাওয়ার পর আরিয়ান যেন রাতারাতি অনেক বড় হয়ে গেছে। তার চোখে মুখে এখন আর সেই চপলতা নেই। হৃদি ভেতরে আছে? তিথি, আরিয়ান নিচু গলায় বলল। তিথি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে একবার হাসলো। সে হাসিতে এক অদ্ভুত ভরসা ছিল। তিথি ভেতরে চলে যাওয়ার পর আরিয়ান কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তিথিকে সে আগেও 2-1 বার দেখেছে, কিন্তু আজকের এই শান্ত স্নিগ্ধ তিথিকে কেউ যেন তার বড় চেনা অথচ নতুন মনে হলো। ভেতরে গিয়ে তিথি দেখলো হৃদিতা জানালার গ্রিল ধরে বাইরের শূন্যতায় তাকিয়ে আছে। তিথি গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল তাকে। হৃদিতা একবার ফিরে তাকালো, কিন্তু তার চোখে কোনো আবেগ নেই, বিস্ময় নেই। তুই এসেছিস? হৃদিতার কণ্ঠস্বর যেন বহু পুরনো কোনো নির্জন গুহার প্রতিধ্বনি। হ্যাঁ, এসেছি। আর এখন থেকে আমি এখানেই থাকছি। তুই কলেজে যাবি না মানে তোর জন্য কি আমার পড়াশোনাও লাটে উঠবে? তিথি
কৃত্রিম রাগ দেখিয়ে হৃদিতার নির্লিপ্ততাকে ভাঙার চেষ্টা করলো। পরের কয়েকদিন তিথি আঠার মতো হৃদিতার সাথে লেগে রইল। তার জোর জবরদস্তিতেই হৃদিতা একটু আধটু খেতে শুরু করলো। কয়েকদিন পর তিথি আরিয়ানকে ডেকে বলল, আরিয়ান ভাইয়া, কাল থেকে আমরা দুজনেই কলেজে যাব। আপনি কি আমাদের ড্রপ করে দিতে পারবেন? ড্রাইভার কাকার থেকে আপনার বাইক গেলে হৃদির হয়তো একটু ভালো লাগবে। আরিয়ান রাজি হয়ে গেল। পরের দিন সকালে তারা যখন কলেজে যাওয়ার জন্য বের হলো, সকালের হালকা রোদ তিথির মুখে পড়ে এক অন্যরকম দ্যুতি তৈরি করছিল। আরিয়ান বাইক স্টার্ট দিতে দিতে আয়নার তিথিকে দেখল। তিথিও তখন আয়নায় আরিয়ানের চোখে দিকে তাকিয়ে মুচকি হাসল। বিষণ্ণ বাড়িটিতে যেন এক সিলতে নতুন রোদের দেখা মিলল। এদিকে লন্ডনের কনকনে শীতের মাঝে জাওয়াদ নিজেকে পাথরের মতো করে নিয়েছে। তার অফিসের নতুন প্রজেক্টের কাজে লিনা প্রায় তার কেবিনে আসে। সে বুঝতে পারে জাওয়াদের এই গম্ভীর্যের আড়ালে কোনো এক বিশাল ক্ষত লুকিয়ে আছে। বিকেলে কফি খেতে খেতে এলিনা আলতো করে বলল, জাওয়াদ, ইউ ওয়ার্ক লাইক এ মেশিন, হোয়াই আর ইউ লাইক দিস? জাওয়াদ কফির কাপে চুমুক দিয়ে জানালার বাইরের বৃষ্টি ভেজা রাস্তার দিকে তাকিয়ে রইল। সে উত্তর দিল না, কিন্তু তার অবচেতন মনের গহীনে ভেসে উঠল 17 বছরের সেই অবুঝ মুখটা, যে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলেছিল, তুমি আমার নিজের ভাই নও ভাইয়া। জাওয়াদ চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। এলিনা দেখল জাওয়াদের সোয়াল শক্ত হয়ে উঠছে। সে হাত বাড়িয়ে জাওয়াদের হাতের ওপর রাখল। জাওয়াদ এবার হাত সরিয়ে নিল না, কিন্তু তার শূন্য দৃষ্টি তখন 1000 মাইল দূরে এক জানালার আটকে থাকা মেয়ের চোখে হারিয়ে আছে। ঢাকার রাস্তায় আরিয়ানের বাইকের পেছনে বসে আছে হৃদিতা আর তিথি। মাঝখানে তিথি বসাতে হৃদিতা অনেকটা আড়ালেই আছে। বাতাসের ঝাপটায় হৃদিতার ওড়না উঠছে। 2 মাস পর আজ সে প্রথম বাইরের পৃথিবীটা দেখছে, কিন্তু তার কাছে সব কিছু ধূসর। রাস্তার মানুষের কোলাহল, ট্রাফিক জ্যাম, কোনো কিছুই তার মনকে স্পর্শ করছে না। তার কেবল মনে পড়ছে আগে যখন জাওয়াদ ভাইয়া তাকে কলেজে নামিয়ে দিত, তখন কত শাসন করত, হৃদি সাবধানে থাকবি, ছুটির পর দেরি করবি না। সেই গম্ভীর কণ্ঠস্বরটা আজ তার বড় বেশি মনে পড়ছে। আরিয়ান বাইকের আয়নায় বারবার তিথিকে দেখছে। তিথিও সুযোগ পেলেই আয়নায় আরিয়ানের সাথে চোখাচোখি করছে। তিথির চঞ্চলতা আরিয়ানের ভেতরে এক ধরনের শীতল প্রশান্তি এনে দিচ্ছে। কলেজে নামিয়ে দেওয়ার সময় আরিয়ান বলল, তিথি সাবধানে থেকো, আর হৃদিকে একটু দেখে রেখো, ও যেন একা কোথাও চলে না যায়। তিথি মুচকি হেসে বলল, চিন্তা করবেন না আরিয়ান ভাইয়া, আমি আছি তো। তিথির এই আছি তো কথাটা আরিয়ানের কানে বেশ কিছুক্ষণ ধরে বাজলো। সে কলেজের গেট পর্যন্ত তাকিয়ে রইল যতক্ষণ না ওরা ভিতরে ঢুকলো। কলেজ থেকে ফিরে হৃদিতা নিজের ঘরে বসেছিল। তিথি ড্রয়িং রুমে আরিয়ানের সাথে হৃদিতাকে নিয়ে কথা বলছে। আহসান চৌধুরী আজ বেশি খুশি, কারণ হৃদিতা আজ কলেজ গিয়েছে। তিনি জাইমা চৌধুরীকে বললেন, দেখেছো জাইমা, তিথি আসার পর থেকে বাড়িটা আবার একটু সজীব হয়েছে। আরিয়ানও কত দায়িত্বশীল হয়ে গেছে। জাইমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মনে মনে ভাবছেন, আজ যদি কৃষাণ থাকতো তবে এই খুশিটা পূর্ণতা পেত। তিনি চুপি চুপি জাওয়াদের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণটা এখনও ঘরে লেগে আছে। তিনি জানেন না তার ছেলে কেন পালিয়ে গেল, কিন্তু তিনি অনুভব করেন এই বাড়ির বিষণ্ণতার মূল চাবিকাঠি জাওয়াদের হাতেই রয়েছে। হৃদিতা তখন তার ডায়েরিতে লিখছে, তুমি তো পালিয়ে গেলে কৃষাণ ভাইয়া, কিন্তু আমাকে আমার নিজের কাছ থেকে কোথায় নিয়ে লুকাবে? এই যে প্রতিদিন আমি আয়নায় নিজেকে দেখি, সেখানে তোমাকেও খুঁজে পাই। তুমি যেখানেই থাকো, আমার এই অবাধ্য আসক্তি তোমাকে একদিন ফিরিয়ে আনবেই। লন্ডনের রাতগুলো বড় বেশি নিস্পৃহ আর হাড় কাঁপানো শীতল। জাওয়াদ গত 2 মাস ধরে এই শীতলতাকেই নিজের সঙ্গী করে নিয়েছে। লন্ডনের রাতগুলো এখন আর জাওয়াদের কাছে কেবল ঋতু বেদে আসা কোনো শীতলতা নয়, এ যেন তার নিজের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। গত 2 মাসে
সে নিজেকে যতটা পাথুরে করতে চেয়েছে এই শহরের কনকনে বাতাস তাকে ততটাই একাকিত্বের গভীরে ঠেলে দিয়েছে। আজ এলিনার নাছোড়বান্দা অনুরোধে সে শহরের সবচাইতে কোলাহলপূর্ণ ক্লাবে এসেছে। চারদিকে ইলেকট্রিক মিউজিকের উন্মাদনা আর রঙিন আলোর মাতলামি আর নিয়ম আলোর খেলা, অথচ জাওয়াদের ভেতরে অন্ধকারটা যেন আজ আরও ঘৃণবোধ হয়েছে। জাওয়াত এক কোনায় সোফায় শরীর এড়িয়ে বসেছিল, তার সামনে রাখা কাঁচের গ্লাসে জমাট বাঁধা বরফের টুকরো আর দামি পানীয়। এলিনা আজ এক মায়াবী মোহময়ী রূপে সেজেছে। এলিনা আজ যেন একটু বেশি উন্মুখ জাওয়াদের কাছে আসার জন্য। সে জাওয়াদের খুব গা ঘেঁষে বসল, এতটাই কাছে যে জাওয়াদের নাকে এলিনার পারফিউমের কড়া ঘ্রাণ আর তার শরীরের উষ্ণতা স্পষ্টভাবে অনুভব হচ্ছে। এলিনা জাওয়াদের কানে ফিসফিস করে বলল, তার তপ্ত নিঃশ্বাস জাওয়াদের ঘাড়ে আছড়ে পড়ল। এলিনা নিজের হাত বাড়িয়ে জাওয়াদের গ্লাস আরও কিছুটা পানিও ঢেলে দিল। জাওয়াদ আজ আর বাধা দিল না। জাওয়াদের মস্তিষ্ক আজ ক্লান্ত। গত 2 মাস ধরে সে এক অদ্ভুত শূন্যতায় দিন কাটিয়েছে। প্রতি রাতে চোখের পাতা এক করলেই তার মনে মতো হৃদিতার রক্তমাখা সেই কপালটা তার বুকে মিশে আছে। এই অপরাধ বোধ আর পিছুটান তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছিল না। সে ভেবেছিল কাজ আর ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখলে হয়তো হৃদিতার মায়াবী চোখের স্মৃতি আবছা হয়ে আসবে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। হৃদিতার না বলা কথাগুলো যেন প্রতিটা মুহূর্ত তার বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করছিল। সে একের পর এক চুমু দিল গ্লাসে। স্বাভাবিকের চেয়ে বেশি পানীয় যখন তার রক্তে মিশতে শুরু করলো, তখন চারপাশে বাস্তব জগৎটা এক মায়াবী কুয়াশায় ঢেকে গেল। নেশা নীল আভা যখন জাওয়াদের চোখের ভর করলো, তখন চারপাশে বাস্তব জগৎটা ঝাপসা হয়ে আসতে লাগলো। তখন এলিনা তার আরও কাছে এগিয়ে এলো। সে জাওয়াদের কাঁধে মাথা রাখলো, তার কোমল আঙ্গুলগুলো জাওয়াদের সিল্কি চুলে বিলিং কেটে দিতে লাগলো। জাওয়াদের নেশাতুর চোখ দুটো আধ বোঝা এলিনা তার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। আই লাইক ইউ জাওয়াদ, আই রিয়েলি ডু। এলিনার মুখ তখন জাওয়াদের একদম কাছে, তাদের ঠোঁটের দূরত্ব তখন মাত্র কয়েক মিলিমিটার। জাওয়াদ হিতাহিত জ্ঞান হারিয়ে নেশায় ঘরে আচ্ছন্ন হয়ে এলিনার কোমর জড়িয়ে ধরল। ঠিক এই মুহূর্তে তার মস্তিষ্ক এক চরম বিভ্রমের জালে জড়িয়ে পড়ল। ক্লাবের ওই লাল নীল আলোয় নাচন আর ডেস্কের তীব্রতায় জাওয়াদের চোখের সামনে এলিনার প্রতিচ্ছবিটা ঝাপসা হয়ে এলো। এলিনার ফর্সা ধবধবে ত্বকের জায়গায় সে দেখতে পেল 17 বছরের সেই কিশোরীকে, যার চোখে এক আকাশ সমান অভিমান। সে দেখল সামনে এলিনা নয়, বরং হৃদিতা দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, চোখে জল। সে যেন জাওয়াদের কানে ফিসফিস করে বলছে, তুমি কি সত্যি আমাকে ভুলে গেলে ভাইয়া? তুমি কি পরনারীর ছোঁয়ায় আমার স্মৃতি মুছে দিতে চাও? জাওয়াদ শিহরিত হয়ে উঠল। তার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল এক অজানা ভয়ে। এলিনা যখন তাকে আরও নিবিড়ভাবে চুমু খেতে উদ্যত হলো, জাওয়াদের কানে তখন ক্লাবের বাজনা ছাপিয়ে সেই অভিশপ্ত রাতের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো, তুমি আমার নিজের ভাই নও। মুহূর্তের মধ্যে জাওয়াদের নেশা কর্পূরের মতো উড়ে গেল। এক তীব্র ঘৃণা, ভয় আর অপরাধবোধ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। সে এলিনাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এলিনা অপ্রস্তুত হয়ে সোফার উপর ছিটকে পড়ল, তার চোখে অসীম বিস্ময়। জাওয়াদ, হোয়াট হ্যাপেন? এলিনা চিৎকার করে উঠল। জাওয়াদ কোনো উত্তর দিল না। সে হাঁপাচ্ছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারল 1000 মাইল দূরে এসে সে আসলে কোনো মুক্তি পায়নি। সে যেখানেই যাক, যে নারীর বাহুডোরেই আশ্রয় খুঁজুক না কেন, হৃদিতার সেই অবাধ্য আসক্তি এক শিকল হয়ে তাকে বেঁধে রেখেছে। সে অন্য কাউকে স্পর্শ করলে মনে হয় সে হৃদিতার বিশ্বাসের সাথে বেইমানি করছে। ক্লাব থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো জাওয়াদ। বাইরে লন্ডনের হিমশীতল হাওয়া তার মুখে ঝাপটা দিল, কিন্তু তার ভেতরের আগুন তাতে শান্ত হলো না। সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে সোজা আয়নায় সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বি দেখে তার নিজেকে অপহাস করতে
ইচ্ছে হলো জাওয়াদের মতো দাপুটে ব্যবসায়ী আজ 117 বছর কিশোরীর স্মৃতির কাছে হেরে গেছে। সে কাঁপা কাঁপা হাতে তার ফোনটা অন করলো। শত শত নোটিফিকেশনের ভিড়ে সে তার মায়ের পাঠানো ভয়েস মেসেজটা প্লে করলো। জাইমা চৌধুরীর কান্নাসিক্ত কণ্ঠ ভেসে এলো। কৃষাণ, তুই কি আসবি না বাবা? তুই হঠাৎ করে কেন লন্ডন ফিরে গেলি? হৃদিতা মরে যাচ্ছে। ও দিনরাত তোর ঘরের দরজায় বসে থাকে। ও কথা বলা ভুলে গেছে। তুই আমাদের সবাইকে এভাবে কিসের শাস্তি দিচ্ছিস? জাওয়াদের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। তার 2 মাসের সাজানো পাথর হৃদয়তে আজ ভেঙে চুরমার হয়ে গেছে। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা সে গত 2 মাসে কাউকে দেখতে দেয়নি। সে বুঝতে পারল তার পালানোর সময় শেষ। হৃদিতা থেকে পালানো মানে নিজের সত্তা থেকে পালানো। সে যেখানেই যাক, হৃদিতার ওই অবাধ্য আসক্তি তার পিছু ছাড়বে না। সে ল্যাপটপ খুলে দ্রুত পরের ফ্লাইটের টিকিট চেক করলো। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, আছে এক আদিম উন্মাদনা। তার এখন দেশে ফেরা দরকার, হৃদিতাকে শাসন করার জন্য নয়, বরং নিজের ভেতরকার এই রাক্ষসে হাহাকার শান্ত করার জন্য। সে মনে মনে বলল, আমি আসছি হৃদি। তোর আসক্তি যদি অবাধ্য হয় তবে আমার জেদ তার চাইতেও ভয়ঙ্কর। তোকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। আরিয়ান হৃদিতা আর তিথিকে কলেজ ড্রপ করে দিয়ে বাড়িতে ফিরছিল। তখনই তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা দেখে আরিয়ান মাঝ রাস্তায় বাইক থামিয়ে দিল। তার চোখ কপালে উঠে গেল। সে চিৎকার করে উঠল, ইয়েস! মেসেজটা ছিল জাওয়াদের কাছ থেকে। তাতে শুধু লেখা ছিল, কাল ভোরে আসছি, এয়ারপোর্টে থাকতে পারিস। আরিয়ান দ্রুত বাড়িতে গিয়ে সবাইকে খবরটা দিল। চৌধুরী ভিলাই যেন 2 মাস পর প্রাণ ফিরে এলো। কিন্তু হৃদিতা যখন খবরটা শুনল, তার ঠোঁটে কোনো হাসি ফুটল না, বরং তার চোখে এক অদ্ভুত জেদ আর অভিমানের আগুন জ্বলে উঠল। সে বিড়বিড় করে বলল, ফিরে আসছো তো? কিন্তু এবার আর সেই আগের অবুঝ হৃদিকাকে খুঁজে পাবে না কৃষাণ ভাইয়া। অবহেলা করে যে মেয়েটাকে ফেলে গিয়েছিলে, সে এখন পাথর হয়ে গেছে। তুমি আমার মরণ দেখতে চেয়েছিলে না? এবার আমি তোমাকে তিল তিল করে পুড়িয়ে মারব। হৃদিতা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার সেই চটের দাগটা এখন মিলিয়ে গেছে, কিন্তু তার চোখের শীতলতা বলে দিচ্ছে এই আসক্তি এবার আর কোনো করুণা দেখাবে না। গল্প অবাধ্য আসক্তি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।